গপ্পের আড্ডাখানায় সকলকে স্বাগতম। আবারও এক গল্প নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের সামনে। আজকের গল্প আমার লেখা ফিরে এসো। চলুন শুরু করা যাক ফিরে এসো, আর আপনারা শেষ পর্যন্ত পাশে থাকুন। তোমার কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, কার সাথে? এক বড় বাড়ি ব্যবসায়ী ছেলের সাথে। কিন্তু কেন? আমি অনেক চেষ্টা করেছিলাম সৌমিক। তুমি সত্যি চেষ্টা করেছিলে? হ্যাঁ, অনেকবার বাবাকে বলেছি যে আমি একজনকে ভালোবাসি বাবা, তার সাথে বিয়ে দিয়ে দাও, কিন্তু উনি কোনো কথাই শোনেননি। বরং বলেছিলেন আমার সম্মান ডোবানোর ইচ্ছা থাকলে তাহলে আমার পছন্দের ছেলেকে বিয়ে করিস না। এটা শোনার পর আমি আর কিছু পারিনি সৌমিক, আমাকে ক্ষমা করো। একটু জড়িয়ে ধরবে প্লিজ? না, কেন? কারণ তুমি আমার হয়েও আমার না। তুমি এখন পরবধূ, তোমাকে স্পর্শ করা পাপ। কিন্তু আমি তো তোমাকে এখনো ভালোবাসি। আমিও ভালোবাসি, তবে এই ভালোবাসাটা অনেকটা চাঁদার ছাদে দাঁড়িয়ে থাকা মানুষের মতোই। চাঁদটাকে সে পছন্দ করে, কিন্তু পাবার আশা নেই। দূর থেকে দেখাই তার শেষ চেষ্টা। অনেক বই পড়েছো তুমি। আমি কি বিদায় নিতে পারি? অবশ্যই, তবে একবার আমার চোখের দিকে তাকাও। আমি ওর চোখের দিকে তাকালাম। সেই ডাগর ডাগর আর কালো দুটি চোখ, আমি যে চোখের মায়ায় পড়ে গেছিলাম সেই চোখ। ওর চোখ ছলছল করছে, আমার দিকে একভাবে তাকিয়ে আছে। ওর চোখে অনেক কিছু ভেসে আছে, আমার জন্য ভালোবাসা আর কষ্ট। আজ থেকে 6 বছর আগে ওকে প্রথম দেখেছিলাম ওদের স্কুলে। আমি সাইকেল নিয়ে বাজারে যাচ্ছিলাম, হঠাৎ আমার সাইকেলের সামনে এসে পড়লো। আমি তাল সামলাতে না পেরে ধপাস করে পড়ে গেলাম। ও সরি, আমি আসলে দেখতে পাইনি। মুখ তুলে তাকালাম, কালো কাপড়ে ঢাকা ওর শরীর, কিন্তু দুটো মায়াবী চোখ দেখা যাচ্ছে। আমি বললাম, রাস্তায় চলার সময় কোথায় দেখো? আসলে আমি বুঝতে পারিনি আপনি আসছেন। থাক থাক, হয়েছে। উফ, দেখো কতটা কেটে গেল। আমার কাছে মলম আছে, আমি কি লাগিয়ে দেব? না না, ও সেরে যাবে। সরি। হ্যাঁ, ঠিক আছে। মেয়েদের সাথে আমি কথা বলি না, ইভেন কোনো মেয়ে আমার সাথে জোর করে কথা বললেও বলি না। আর মেয়েদের দিকে যদি তাকানোর কথা হয়, আমি মেয়েদের দিকে তাকাই না। কিন্তু এই মেয়েটা একটু অন্যরকম, এর চোখের দিকে তাকাতেই একটা ভালো লাগা কাজ করলো মনের মধ্যে। আচ্ছা, তোমার নাম জানতে পারি? রোশনি। আমি সাইকেলটা নিয়ে বাজারে চলে গেলাম, তবে সব সময় ওর চোখ দুটি ভেসে উঠছিল আমার সামনে। মা সেদিন বলেছিল 5 কেজি আলু আর 1 কেজি পেঁয়াজ, আর আমি নিয়ে গেলাম তার উল্টো, 1 কেজি আলু আর 5 কেজি পেঁয়াজ। 500 মুড়ি, 100 লঙ্কা আর 50 হলুদের বদলে 50 লঙ্কা, 100 মুড়ি আর 500 হলুদ নিয়ে ঘরে ফিরলাম সেদিন। ছোট থেকেই আমি প্রেম নামক সম্পর্ক থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করেছি। যেমন একবার আমার এক বন্ধুর বোন আমি খাওয়াটাতে প্রপোজ করে, কিন্তু আমি সেই মেয়েকে বোঝাই কি করে যে আমি এমন একটা ছেলে যে প্রেম শব্দটা থেকে পালিয়ে বাঁচে। তাকে যাই হোক করে বোঝালাম, শেষ পর্যন্ত তাকে বললাম তুমি বড় হলে তোমাকে ভালোবাসবো। তবে এই মেয়ের দিকে দেখে একটা নতুন অনুভূতি আসছে মনের মধ্যে। তবে কি এটাই সেই প্রেম, যেই প্রেমে মানুষ নষ্ট হয়ে যায়? আমি তো শুনেছি যে প্রেমে পড়লে মানুষ নষ্ট হয়ে যায়। যদি তাই হয় তবে প্রেমে পড়ার কোনো কারণ হয় না। মনের গভীরে কোনো এক জায়গায় বারবার ওই মেয়েটার চোখ ভেসে উঠছিল। তারপরে আর দেখতে পাইনি মেয়েটাকে। একবার স্কুলের সামনে গিয়েছিলাম, তবে দেখা হয়নি। যাক, তবু মন থেকে একটু হলেও আড়াল করা গেছিল মেয়েটাকে। সপ্তাহখানেক পরে মেয়েটাকে দেখার খুব ইচ্ছা গেল। প্রায় স্কুলের সামনে চায়ের দোকানে বসে থাকতাম। আমার চোখে চোখ পড়তেই চোখ নামিয়ে নিত। একদিনের কথা, সেদিন বৃষ্টি হচ্ছিল খুব। মেয়েটা স্কুল থেকে বেরিয়ে বৃষ্টিতে ভেজার ভয়ে চায়ের দোকানে এসে ঢুকলো। আমি বললাম, কেমন আছো? ও আমার দিকে তাকিয়েও কোনো কথা বলল না। চিনতে পারলেন না? আপনি কেন আমার সাথে কথা বলার চেষ্টা করছেন? আমার একটুকু ইচ্ছা নেই আপনার সাথে কথা বলার। যত সব চলে আসে কথা বলতে, মেয়ে দেখলেই চলে আসে কথা বলতে। আপনি আমার সাইকেলের সামনে এসে পড়েছিলেন আর আমার পা কেটে গেল। ও, আপনি? আমি চিনতে পারিনি আপনাকে। আসলে এখানে কিছু ছেলে আছে যারা আমাকে আর আমার বান্ধবীকে বিরক্ত করে। আমি খেয়াল করলাম ওর হাতটা কাঁপছে। বললাম, তোমার হাত কাঁপছে? কি ব্যাপার? আমার গায়ে জ্বর আছে। চলো তোমাকে বাড়ি ছেড়ে আসি। না, বাবা রেগে যাবেন। বৃষ্টি আরো বেড়ে চলল। ওকে বললাম, তুমি এখানে বসো, কাকা 1 কাপ চা দাও। তোমার বাবাকে ফোন করে রাখবে? আমার কাছে মোবাইল নেই। আমার থেকে করো। দিলে তো খুব উপকারিতই হব। আমি আমার মোবাইলটা বাড়িয়ে দিলাম। হ্যালো বাবা, আনতে আসবে তো? আমি তো বাড়িতে নেই রে মা। আমার গায়ে জ্বর। কি বলিস? আমি তো কলকাতায় এসেছি। আচ্ছা, তুই কোথায় আছিস এখন? স্কুলের সামনে চায়ের দোকানে। কার মোবাইল থেকে কল করলি? একটা ছেলে ছিল, তার থেকে। তুই চিনিস ছেলেটাকে?
আমি একবার ওর সাইকেলের সামনে ভুল করে চলে এসেছিলাম আর পড়ে গিয়েছিল ও, তাই চিনি। দাঁড়া, আমি দেখছি কাকে পাঠানো যায়। রোশনি এবারে কাঁপতে লাগলো। আমার জ্যাকেটটা ওর গায়ে দেওয়ার জন্য এগিয়ে দিলাম। এ নাও, এটা নাও। না, আমি ঠিক আছি। আরে নাও না, আমি কোনো খারাপ ছেলে না, আমাকে বিশ্বাস করতে পারো। আমার হাত থেকে জ্যাকেটটা নেওয়ার সময় ওর হাতটা আমার হাতে স্পর্শ পেল। তোমার হাত খুব ঠান্ডা। সরি। না না, সরি বলার কি আছে। নাও, চা নাও। আমি তোমাকে বাড়ি রেখে আসবো। না, আমার বাবা কাউকে পাঠাবে। তুমি আমার ছাতাটা নিয়ে যাও, আমি তোমার থেকে কিছুটা দূরে দূরে যাব। বলার জন্য ধন্যবাদ, কিন্তু আমার বাবা কাউকে পাঠাবেন। তোমার নাম্বার না এটা? হ্যাঁ দিন। বাবা আসবে তো? কাউকে পাচ্ছি না রে মা, তোর গায়ে ছাতা আছে, থাকলে বাড়ি চলে আয়। আচ্ছা। তোমার কাছে ছাতা আছে? না আমারটা নিয়ে যাও। না, আমি ভিজে ভিজেই বাড়ি যাব। তোমার গায়ে জ্বর আছে যে? থাকুক। ওর বাবার উপরে রেগে গিয়েছে রোশনি। আমার ছাতাটা নিয়ে যাও, কাল আমি এই চায়ের দোকানেই থাকবো, দিয়ে যাও। কিন্তু আপনি কি করে যাবেন? গরিবের ছেলেটা বৃষ্টিতে ভিজলে কিছু হয় না। সেদিন বাড়ি ফিরে জ্বরে পড়লাম। 4 দিন পর জ্বর ছাড়লো। সেদিনই গেলাম চায়ের দোকানে, শুনলাম স্কুল ছুটি। শুনে মনটা বেশ খারাপ হয়ে গেল। আমি কি করে দেখবো রোশনিকে? 3 দিন স্কুল ছুটি ছিল। 3 দিন পর আমি সাইকেলে বাজারে যাচ্ছি। হঠাৎ আমার সাইকেলের সামনে রোশনি এসে বলল, ছাতাটা কি তোমার বাবা নেবে? আমার বাবা নেই। ও সরি, আমি জানতাম না। ঠিক আছে। এই নাও তোমার ছাতা। হুম, আমরা কি বন্ধু হতে পারি? অবশ্যই। কোথায় যাচ্ছ? বাজারে। স্কুলের বেল বাজলো। বাই, আবার দেখা হবে পরে। আজও বাজারে গিয়ে ভুল জিনিস কিনে বাড়ি ফিরলাম। মা বলল, কি রে সৌম্য, তোর কি হয়েছে বলতো আমাকে? আগের দিনেও এই করেছিলি আর আজকেও? কোনো টেনশনে আছিস না কি রে বাপ? না না, টেনশনে নেই। আমার ওষুধ আছে রে বাপ। জানি। তাহলে কিসের চিন্তা বলতো? কিছু না মা। কি জানি বাবা, এই ছেলের কি হলো? স্কুল ছুটির সময় আমি চায়ের দোকানে দাঁড়িয়ে থাকি, আর রোশনি যাওয়ার সময় আমাকে দেখে হাসে আর বাড়ি যায়। আর আজকে আমি ওর সামনে দাঁড়িয়ে, কিন্তু ও অন্যের। আমাদের দুজনের চোখে জলের 2-4 ফোঁটা বিদায় নিচ্ছে না। আমি বললাম, এবার আমি আসি তাহলে। ভালো থেকো সৌমিক। আমি পিছন ফিরতেই ও বলল, তুমি বিয়ে করবে তো? না, কেন? কারণ আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমি শুধুই তোমার, অন্য কেউ আমাকে স্পর্শ করতে পারবে না। আমার কাছে কথার দাম অনেক। তুমি কি একাই কাটাবে সারা জীবন? হয়তো কাটাতে হবে, তবে আমি অপেক্ষায় থাকবো তোমার, এটা জেনেও যে তুমি কখনোই আমার হবে না। মন থেকে তোমাকে ডাকবো, একটাই ডাক বারবার তোমার দিকে এগিয়ে যাবে, ফিরে এসো, ফিরে এসো প্রিয়। আর যদি বলো সারা জীবনের কথা, জীবনের কোনো দাম আছে? 2 সেকেন্ড দড়িতে ঝুললেই তো জীবন শেষ। আমার হাতটা ওর মাথায় রেখে বলল, বলো তুমি কোনো খারাপ কাজ করবে না। বলতে পারবো না। তোমার মনের মধ্যে যদি আমার জন্য প্রেম না থাকে তাহলে চলে যাও, আর যদি থাকে তাহলে কথা দাও তুমি আত্মহত্যার থেকে দূরে থাকবে। ঠিক আছে। তুমি এবারে যেতে পারো। গুড লাক। হুম। আমি পিছনে ঘুরলাম, সেও ঘুরে এগিয়ে যেতে লাগলো। সেই দিনের ঠিক উল্টো, যেদিন আমি ওকে প্রথম প্রপোজ করতে গেছিলাম। ও হেঁটে এসেছিল আমার দিকে, আর আমিও হেঁটে এগিয়ে গিয়েছিলাম ওর দিকে। ও জানতো আমি ওকে প্রপোজ করবো, কারণ ছেলেদের নজর মেয়েরা আগেই বুঝে ফেলে। সামনে গিয়ে আমি লজ্জার সাথে বলেছিলাম, অনেকদিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম। কি? আমি তোমাকে না বহুদিন থেকে মানে কি? তুমি অনেক ভালো। এটা বলার জন্য তো এখানে ডাকনি। কি বলতে চাও সেটা বলো না। আসলে না, আমি তোমাকে কি? ভালো লাগে। কাকে? তোমাকে না না, তুমি আসলে উফ বাবা, বলেই ফেলো না পুরোটা। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এই ব্যাপার? হুম। চলো ওই চেয়ারটায় দুজনে বসি, বাকি কথা গিয়ে হবে। চলো। ওখানে একটা সিমেন্টের চেয়ারে দুজন পাশাপাশি বসলাম। ও বলল, কত সুন্দর না এই বিকেলটা। হুম। সূর্য ডুবে যাচ্ছে, চারিদিকে পাখির ডাক, আর তুমি আমার পাশে বসে। আমি তোমাকে যেটা বললাম তার উত্তর দেবে না? হ্যাঁ নিঃসন্দেহে, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি তো জানো আমি মুসলিম মেয়ে। হ্যাঁ জানি, তাতে কি হয়েছে? আমাদের বিয়ে হওয়া অসম্ভব। তাও জানি। তাহলে কেন আমাকে ভালোবাসতে চাও? ভালোবাসতে গেলে কারোর অনুমতির দরকার পড়ে না। আচ্ছা, আমার প্রেমে পড়লে কেন? প্রেম জেনে হয় না। আচ্ছা, খুব তো কবি কবি ভাব নিচ্ছ। কবিভাব নয়, সত্যিই প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়। আচ্ছা তাই মানলাম,
কিন্তু বলো তুমি কি দেখে আমাকে পছন্দ করলে? তোমার নিস্তব্ধতা, তোমার চলাফেরায়, তোমার নরম হৃদয় মধ্য। তুমি কিন্তু ভালো লেখক হতে পারো। হুম, তুমি কি আমাকে বিয়ে করবে? অবশ্যই করব। বিয়ে করবো বলেই না প্রেম করেছি। কিন্তু এই সমাজ কি মানবে? আমি তোমাকে ভালোবাসি, সমাজকে না। কে কি বলবে সেটা আমার ভাবার বিষয় না। আমি কখনোই কোনো ছেলের সাথে সম্পর্কে জড়াইনি, কারণ আমার বাবা খুবই স্ট্রিক্ট। আমি জানতাম আমার বাবা আমার প্রেম মেনে নেবেন না। অনেক দিন আগে থেকেই আমি তোমাকে পছন্দ করি, বলিনি এই কারণেই। সময় আসলে তোমার বাবাও মেনে নেবে। আর একটা কথা বলি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ধর্ম অথবা কালচারকে আমি ঘৃণা করি না। আমার সাথে বিয়ের পর তুমি তোমার ধর্ম নিয়ে থেকো, আমি আমার ধর্ম নিয়ে থাকবো। আজ আমি আসি। কাল দাঁড়াবো চায়ের দোকানে। সেদিন উঠে চলে যাওয়ার সময় বারবার ফিরে ফিরে তাকাচ্ছিল আর মুচকি হাসছিল, কিন্তু আজ তার বিপরীত। আমার দিকে বারবারও তাকাচ্ছে আর চোখের জল মুছতে মুছতে এগিয়ে যাচ্ছে ও নিজের পথে। যতটা তাড়াতাড়ি সম্ভব পা চালালাম আমি। বাড়িতে ঢোকার আগে চোখ মুছে নিলাম। বাড়িতে ঢুকেই সোজা আমার রুমে ঢুকে চিটকিনি তুলে দিলাম এবং খাটের এক কোণে বসে চুপ করে কাঁদতে লাগলাম। মনে পড়ে যাচ্ছে সেই দিনটা যেদিন আমি প্রথম ওর হাত ধরি। ওকে স্পর্শ করবো না ভেবেছিলাম, কিন্তু ধীরে ধীরে দুজন দুজনের প্রতি আকর্ষিত হতে শুরু করেছিলাম। একদিন একটা ঝিলের ধারে দাঁড়িয়ে কথা বলছিলাম দুজনে। সামনে একটা চেয়ার আছে সিমেন্টের, তার উপরে হাত রেখে আছে রোশনি। আমার কি মনে হলো জানি না, কিছু না বলেই ওর হাতের উপরে হাত রাখলাম। ও বলল, বাবা, তুমি তো বললে আমাকে ছোঁবে না। আমি লজ্জায় বললাম, সরি। ধুর পাগল, আমি তো এমনিই বললাম, ধরো না হাতটা। দুটো চোখ বন্ধ আছে আমার, খুলতে পারছি না। কোনো এক অজানা ব্যথা আমাকে অসুস্থ করে দিচ্ছে। কিন্তু কেন হচ্ছে এমন? আমি তো জানতাম এটাই হবে, তবে কেন এত ভেঙে পড়ছি আমি? আমি নিজেকে শেষ করতে পারবো না, কিন্তু আমি এই জায়গায় আর থাকতে পারবো না। এই শহরে আর থাকবো না, থাকবো না এই দেশে। একজন আছে যে অনেক মানুষকে বিদেশে পাঠিয়েছে, আমিও যাব। চোখ মুছে নিলাম। সিগারেটের প্যাকেট আর দেশলেটের ড্রয়ার থেকে বার করে একটা সিগারেট জ্বালালাম। সিগারেটের ধোঁয়ার সাথে আমার সব কষ্ট উড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কানের সামনে বারবার ভেসে আসছে ওর গলার আওয়াজ। তোমার মনের মধ্যে যদি আমার জন্য প্রেম না থাকে তাহলে চলে যাও, আর যদি থাকে তাহলে কথা দাও তুমি আত্মহত্যার থেকে দূরে থাকবে। জড়িয়ে বলো তুমি কোনো খারাপ কাজ করবে না। আমিও তোমাকে ভালোবাসি। গপ্পের আড্ডাখানায় আজকে শুনলেন ফিরে এসো। রোশনির চরিত্রে রিয়া দাস, রোশনির বাবার চরিত্রে শুভঙ্কর পাণ্ডে, সৌমিকের মায়ের চরিত্রে শুভ্রা ঘোষ, সৌমিক এবং গল্পের সূত্রধার আমি মিনহাজুল আলম মোল্লা। যদি গল্পটি ভালো লেগে থাকে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। এরপরে কোন গল্প বলা যাক আমাদেরকে কমেন্টের মাধ্যমে তা জানান। নিজের গল্প দেওয়ার ইচ্ছা থাকলে যোগাযোগ করুন ডেসক্রিপশনে দেওয়া ইনস্টাগ্রাম অথবা ফেসবুক লিঙ্কে। চলুন আবারও দেখা হবে কোনো এক নতুন গল্পে।